ইসরায়েল যুদ্ধ এখন এক বিপজ্জনক মোড় নিয়েছে। গত কয়েক ঘন্টার ব্যবধানে অপারেশন ট্রু প্রমিস 3 এর 20তম ধাপে ইরান চালিয়েছে ট্রু প্রমিস অভিযানের আওতায় একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া। আর এই অভিযানে ব্যবহৃত হলো প্রথমবারের মতো ইরানের তৃতীয় প্রজন্মের খাইবার শেকেন বহুমুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রবিবার ভোরে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, এই ধাপে খাইবার শেকেন ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহারের মধ্য দিয়ে তারা এক নতুন যুগে প্রবেশ করেছে। এই ক্ষেপণাস্ত্র বহন করে বহু সংখ্যক ওয়ারহেড, যা ভূপতিত হওয়ার আগ পর্যন্ত কৌশলগতভাবে গন্তব্য বদলে দিতে পারে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই অভিযানের সময় ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র ইউনিট থেকে মোট 40টির বেশি কঠিন ও তরল জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। লক্ষ্য করা হয়েছে কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো, যার মধ্যে ছিল সামরিক ও প্রযুক্তিগত ঘাঁটি। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, জৈব গবেষণা কেন্দ্র এবং ইসরায়েলের বিকল্প কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো ছিল প্রধান টার্গেট। IRGC জানিয়েছে, নতুন ধরনের অপ্রত্যাশিত কৌশল ব্যবহার করে এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, যাতে নির্ভুলতা ও কৌশলগত লক্ষ্যভেদ ক্ষমতা বাড়ে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই ক্ষেপণাস্ত্রগুলোর মাল্টিপল ওয়ারহেড রয়েছে, যেগুলো একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবেলায় সক্ষম। এসব ওয়ারহেড ভূপতনের সময়ও কৌশল পরিবর্তনে সক্ষম, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে। ইসরায়েলে ভূখণ্ডে আঘাতের সময় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সাইরেন বাজে ক্ষেপণাস্ত্র আঘাতের পর। এ কারণে বহু এলাকা অপ্রস্তুত অবস্থায় বিশৃঙ্খলায় পড়ে যায়। পূর্ববর্তী ট্রু প্রমিস 3 অপারেশনগুলোর মতো এবারও ভূখণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ইরানের সামরিক শক্তির আসল সক্ষমতা সক্রিয় হয়নি। ইরানের গোপন অস্ত্র এখনো ব্যবহৃত হয়নি এবং তা প্রকাশ্যেও আসেনি। এখন পর্যন্ত ইরান 20 ধাপের ট্রু প্রমিস 3 অপারেশন পরিচালনা করছে। প্রতি ধাপে তারা স্পর্শকাতর সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোকে লক্ষ্য করছে। এই ধারাবাহিক প্রতিক্রিয়া সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে পরিচালিত হয়েছে, যেখানে 13 জুনের পর থেকে ইরানে নিহত হয়েছেন অন্তত 400 জন, যাদের মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকরাও। বিশ্লেষকরা বলছেন, খাইবার শেকেনের মতো নতুন প্রজন্মের বহুমুখী ক্ষেপণাস্ত্র আঞ্চলিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং নিরাপত্তা ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এই প্রযুক্তি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের নিরাপত্তা প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন প্রশ্ন একটাই, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পাল্টা প্রতিক্রিয়ার জবাবে আর কতদূর যেতে প্রস্তুত? এবং ইরান এখনো যদি তার পূর্ণ শক্তি প্রকাশ না করে, তাহলে পরবর্তী ধাপে কী ধরনের প্রতিক্রিয়া আসবে তা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার পর বৈশ্বিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন মুসলিম বিশ্বের সর্বোচ্চ কণ্ঠস্বর হয়ে উঠেছে পাকিস্তান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান, ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আছে ইরানের পাশে। রবিবার ভোরে ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মুহূর্তেই কেঁপে ওঠে তেহরান। বিস্ফোরণের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে পুরো কূটনৈতিক অঙ্গনে। বিশ্বজুড়ে বাড়তে থাকে উদ্বেগ। প্রশ্ন উঠতে থাকে, এই আগ্রাসনের পর মুসলিম দেশগুলোর ভূমিকা কি? ঠিক এমন সময়েই তুরস্কের রাজধানী আঙ্কারায় বসে OICর 51তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন।
সেখানেই বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। তিনি কড়া ভাষায় সমালোচনা করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা এবং ইসরায়েলের দায়মুক্তির সংস্কৃতিকে। পাকিস্তানের বক্তব্য ছিল সরাসরি, এই আগ্রাসন বন্ধ না হলে পুরো অঞ্চলই জ্বলতে শুরু করবে। তিনি বলেন, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইসলামাবাদ এই অধিকারকে পূর্ণ সমর্থন করে। এর আগে 13 জুন ইরানের অভ্যন্তরে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। পরদিনই শুরু হয় পাল্টা হামলা, রকেট ও ড্রোনে ভরে যায় গোটা মধ্যপ্রাচ্য। 15 জুন আরও বড় পরিসরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, আর তখনই ইরানের পক্ষ থেকে আসে চরম হুঁশিয়ারি। তেহরানে পারমাণবিক হামলা হলে পাকিস্তান তার হয়ে পারমাণবিক জবাব দেবে। পরে অবশ্য পাকিস্তান সরকার এই বিবৃতিকে ভুল ব্যাখ্যা বলে দাবি করে, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে 17 জুন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠান পাকিস্তানের সেনাপ্রধানকে। ওয়াশিংটনে এক বিশেষ বৈঠকে তাকে দেওয়া হয় ইরান বিরোধী কৌশলগত উপদেশ, যাতে ইসলামাবাদ পুরোপুরি তেহরানের ঘরানায় না যায়। বিশ্লেষকদের মতে এটি ছিল ট্রাম্পের একটি স্ট্র্যাটেজিক চেস মুভ, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য নষ্ট করার উদ্দেশ্যে। কিন্তু 18 জুন সেনাপ্রধান দেশে ফিরে আসার পরই ইসলামাবাদ থেকে আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে পাকিস্তান। তবে ঠিক এর 2 দিন পর 20 জুন আঙ্কারায় বসে আরব লীগের জরুরি বৈঠক। 47টি মুসলিম দেশের প্রতিনিধিদের সামনে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয় তাদের অবস্থান, যে কোনো পরিস্থিতিতেই ইরানের পাশে থাকবে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তান এখন কেবল মুসলিম বিশ্বের রাজনৈতিক কণ্ঠস্বরই নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম চালক শক্তি হয়ে উঠেছে। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করে ইসলামাবাদের এই অবস্থান ভবিষ্যতের কৌশলগত মেরুকরণে বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে ইরানকে আরও কঠোর আক্রমণের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি শান্তি দ্রুত না আসে, আমরা ইরানের অন্যান্য লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলতা, গতি এবং দক্ষতার সাথে আঘাত হানব। ট্রাম্প আরও সতর্ক করেছেন যে ইরানের যে কোনো প্রতিশোধের বিপরীতে আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর তার ক্ষয়ক্ষতি ও পরিধি নিয়ে দুই দেশের পক্ষ থেকে দেয়া পাল্টাপাল্টি বিবৃতিকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে রহস্য। ট্রাম্প দাবি করছেন হামলা সফল হয়েছে। ইরান বলছে অনেক আগেই পরমাণু কেন্দ্র 3টি স্থানান্তরিত করা হয়েছিল। ট্রাম্পের স্পষ্ট দ্বিতীয় আক্রমণের হুমকি আর ইরানের প্রতিশোধের অঙ্গীকারের বিপরীতে উভয় পক্ষের সামরিক প্রস্তুতি ইঙ্গিত দেয় যে এই সংঘাত আরও বৃদ্ধি পাবে। ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরানের কর্মকর্তারা এর প্রতিক্রিয়া হিসেবে কূটনীতি অচল হয়ে গেল বলে মন্তব্য করেছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথমে হামলার খবরকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তারা স্বীকার করে যে ফোর্দো স্থাপনাটি আংশিকভাবে হামলা শিকার হয়েছে, তবে দাবি করে যে সাইটটি আগেই খালি করে ফেলা হয়েছিল এবং সেখানে যে ক্ষতি হয়েছে তা শুধু উপরের স্তরে, যা দ্রুত মেরামত করা যাবে। ইরানের পরমাণু শক্তি সংস্থা দৃঢ়ভাবে জানিয়েছে যে ওই প্রধান কেন্দ্রগুলোতে হামলা হলেও তারা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাবে। সরাসরি সামরিক জবাব হিসেবে ইরান ইতোমধ্যে 40টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে, যা দেশের বহু স্থানে সতর্কতা সাইরেন বাজাতে বাধ্য করে এবং কমপক্ষে 16 জন আহত হয়েছে। আগামী দিনে পারস্য উপসাগরে তেল পরিবহন রুটে বিঘ্ন ঘটানো, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি ইত্যাদি কৌশলও নিতে পারে ইরান। অতীতে উত্তেজনার সময় এ ধরনের হুমকি তারা দিয়েছে। এছাড়া ইরান সাইবার আক্রমণের পথেও প্রতিশোধ নিতে পারে।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্বয়ং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে ইরানের বিরুদ্ধে হামলা চালালে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে। যদি ইরান খুব দ্রুত ও সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালায় তার সঙ্গে সঙ্গে আরও বড় যুদ্ধের সূচনা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় ধরনের সেনা হতাহতের ঘটনা ঘটালে ট্রাম্প প্রশাসন মুহূর্তেই তার প্রতিশোধে ইরানের উপর ব্যাপক আঘাত হানতে পারে। ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে আমেরিকানদের উপর আক্রমণ হলে তার জবাবে বহুগুণ শক্তিশালী হামলা চালানো হবে। আবার ইরান যদি ইসরায়েলে এমন কোনো আক্রমণ করে যাতে বড় সংখ্যায় হতাহতের ঘটনা ঘটে, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে তাৎক্ষণিকভাবে আরও আক্রমণাত্মক হয়ে উঠবে। এই নজিরবিহীন সংঘাতময় পরিস্থিতিতে বিশ্বের প্রতিক্রিয়ায় মূলত উত্তেজনা কমানোর আহ্বান এবং উদ্বেগের সুর প্রকাশ পাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন যে শান্তিপূর্ণ উপায়েই এই বিরোধ সমাধান করতে হবে। চীন, রাশিয়া সহ অনেক দেশ ইরানের উপর হামলার কড়া সমালোচনা করেছে। মস্কো এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়ে বলেছে এতে আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন হয়েছে। চীনের প্রতিনিধি জাতিসংঘে বলেছেন, ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি হুমকি। পাকিস্তান, আলজেরিয়ার মতো দেশগুলো পারমাণবিক স্থাপনার উপর হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই হামলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যা ভবিষ্যৎ হামলার পথে এক ধরনের বাধা হিসেবেই কাজ করতে পারে। ডেমোক্র্যাট দলসহ কংগ্রেসের বহু সদস্য প্রেসিডেন্টের এ ধরনের যুদ্ধসূচক পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিশ্লেষকদের ভাষ্যমতে বর্তমান বাস্তবতা হলো ইরান প্রকাশ্য আক্রমণের শিকার হয়ে নিজেকে রক্ষা ও প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে, যা নতুন সংঘাতেরই ইঙ্গিত। তাই পুনরায় মার্কিন হামলা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে যদি ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করে বা মার্কিন লক্ষ্যবস্তুর প্রতি আঘাত হানে। আবারও হামলার মুখে পড়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো। তবে যুক্তরাষ্ট্র নয়, ইরানের পারমাণবিক স্থাপনায় এবার হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি বার্তা সংস্থা তাসনিম ফোর্দোতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তেহরানের দক্ষিণে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ফোর্দো বহুদিন ধরেই আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্র ছিল এই ইরানি পারমাণবিক স্থাপনাটি। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং এখানেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে আসছিল ইরান। সোমবার ফোর্দোতে করা ইসরায়েলি হামলা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ আগের দিন রবিবারই যুক্তরাষ্ট্র তার ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা ব্যবহার করে এই স্থাপনায় প্রচণ্ড আঘাত হেনেছিল। যদিও ইরান দাবি করেছিল মার্কিন হামলার আগেই তারা ফোর্দো খালি করে রেখেছিল, অথচ পরের দিন আবারও ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করে। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বড়সড় হামলা চালালো তেল আবিব। তাসনিম নিউজ জানিয়েছে, সোমবারের ইসরায়েলি হামলার পর এখন পর্যন্ত ওই এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই। ইরানের স্থানীয় প্রশাসন জানিয়েছে, বোমার আঘাত এলাকা ভিত্তিক হলেও আশেপাশে ছড়িয়ে পড়েনি। এই হামলার প্রেক্ষিতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঠিক আগে ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই অন্য একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলে। এই ইউরেনিয়াম অস্ত্র তৈরির উপযোগী মাত্রার খুব কাছাকাছি বলে মনে করেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উদ্বেগ এখন আরও তীব্রতর, কারণ একদিকে যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা দিয়ে সরাসরি যুদ্ধের মঞ্চে নেমেছে, আর অন্যদিকে ইসরায়েল বারবার ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে তেহরানের পরমাণু কর্মসূচিকে বিপর্যস্ত করতে চাইছে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে। ইসরায়েলি হামলায় এই স্থাপনায় কতটা ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এটি আবারও মধ্যপ্রাচ্যকে এক গভীর সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এটি ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। ইসরায়েলের গোপনচর বাহিনী কয়েক বছর আগে যেসব গোপন নথি সংগ্রহ করে, সেখান থেকেই মূলত ফোর্দো সম্পর্কে জানা যায়। এই স্থাপনার মূল কক্ষগুলো মাটির ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত, যা বিমান হামলার জন্য অত্যন্ত কঠিন লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ISIS এর মতে এই কেন্দ্রে মাত্র ৩ সপ্তাহেই ৬০% ইউরেনিয়ামকে ২৩৩ কেজি অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ৯টি পরমাণু বোমা তৈরি করা যেতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বর্তমানে ফোর্দো স্থাপনায় প্রায় ২৭০০ সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে। এই পরিমাণ প্রযুক্তি ও সক্ষমতা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে অনেকটাই এগিয়ে দেয় বলে মনে করেন বিশ্লেষকেরা। ইরান ইসরায়েল যুদ্ধ যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের আকাশে যেন ছড়িয়ে পড়েছে আরও বড় সংঘাতের পূর্বাভাস। আর এই সংকটের কেন্দ্রে এবার নতুন করে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাংকার বাস্টার বোমা। যুদ্ধক্ষেত্রে এই অস্ত্র ব্যবহারের ঘটনা শুধু নতুন এক মোড়ই এনে দেয়নি, বরং গোটা যুদ্ধের দৃশ্যপটই পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। গত রবিবার ইরানের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ফোর্দোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় এই ভয়ঙ্কর বোমা ব্যবহার করে। অত্যাধুনিক B-2 স্পিরিট স্টেলথ যুদ্ধ বিমানের মাধ্যমে ছোড়া হয় একাধিক বাংকার বাস্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে বলেন অত্যন্ত সফল। এমনকি তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির মুকুটরত্ন ফোর্দো ধ্বংস হয়েছে। কিন্তু কি এই বাংকার বাস্টার বোমা, আর কেন এত আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। বাংকার বাস্টার হলো এমন এক ধরনের বোমা যা শক্ত কংক্রিট বা পাহাড়ের স্তর ভেদ করে গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। মূলত আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনা, কমান্ড সেন্টার, সুড়ঙ্গ বা বাংকার ধ্বংস করতে এই বোমা ব্যবহৃত হয়। এই বোমার উৎপত্তি ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে। ইরাকের শাসক সাদ্দাম হোসেন ভূগর্ভে গড়ে তুলেছিলেন গোপন সামরিক ঘাঁটি। সাধারণ বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা সম্ভব ছিল না। তখন যুক্তরাষ্ট্র GBU-28 নামে প্রথম প্রজন্মের বাংকার বাস্টার তৈরি করে। বর্তমানে এর সবচেয়ে শক্তিশালী সংস্করণ হল GBU-57A/B, যার ওজন ৩০,০০০ পাউন্ড বা ১৪,০০০ কেজি। বোয়িং কোম্পানির তৈরি এই বোমার কাঠামোতে রয়েছে উচ্চ শক্তির স্টিল, যা মাটি ও কংক্রিট ভেদ করে গভীরে পৌঁছে যেতে পারে। ভেতরে রয়েছে প্রায় ২৪০০ কেজি বিস্ফোরক। টাইমার বা সেন্সর নিয়ন্ত্রিত বিস্ফোরণ প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত গভীরতায় পৌঁছেই বিস্ফোরিত হয় এই বোমা। ফলে ভিতর থেকে ধ্বংস হয়ে যায় সেই স্থাপনাগুলো। GBU-57 MOP বোমায় সংযুক্ত থাকে GPS ও ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, যার ফলে এটি লক্ষ্যবস্তুর ওপর প্রায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি প্রায় ২০০ ফুট গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে, যা আগের কোনো অপরমাণু বোমার পক্ষে সম্ভব ছিল না। এই
বোমার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে সকল স্থাপনা সাধারণ অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় সেসব স্থাপনায় হামলার জন্য তৈরি করা হয়েছিল এই বাস্টার বাংকার। এটি যেসব স্থাপনায় হামলার জন্য তৈরি সেগুলোকে সাধারণ অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয়। বিশেষ করে ইরানের ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের মতো পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের নিচে অবস্থিত, যা বাংকার বাস্টার ছাড়া ধ্বংস করা প্রায় অসম্ভব। রবিবার হামলায় যুক্তরাষ্ট্র এই ফোর্দো স্থাপনায় 6টি বাংকার বাস্টার বোমা ফেলেছে বলে জানা গেছে। যদিও ক্ষয়ক্ষতির নির্ভুল পরিমাণ এখনও জানা যায়নি, তবে মার্কিন প্রশাসনের দাবি এই আঘাতে ইরানের গোপন পরমাণু কর্মসূচিতে ব্যাপক ধ্বংস নেমে এসেছে। বিশ্বের হাতে এই অস্ত্র এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল, রাশিয়া ও চীনের মতো দেশগুলোরও আছে। তবে এত বড় স্কেলে এবং সরাসরি এই বোমার ব্যবহার যুদ্ধ পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে, কারণ এর লক্ষ্যবস্তু শুধু সামরিক নয়, রাষ্ট্রীয় কৌশলগত সক্ষমতারও অন্যতম স্তম্ভ। ইরান এই হামলার প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেয় সেটাই এখন আন্তর্জাতিক মহলের মূল উদ্বেগ, কারণ ফোর্দোর মতো জায়গায় হামলা এক প্রকার সরাসরি তেহরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলেই বিবেচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এর জবাবে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা কিংবা হরমুজ প্রণালী বন্ধের মতো চরম সিদ্ধান্ত নিতে পারে। একটি মাত্র অস্ত্র বাংকার বাস্টার ইতোমধ্যেই আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে নাড়া দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের এক জটিল অধ্যায়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে? আর বাংকার বাস্টার কি কেবল শুরু? দুই দশক আগে 2003 সালে ইরাকে মার্কিন সামরিক অভিযান শুরু করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শুরুতে সেটিকে ঝটিকা অভিযান বলা হলেও শেষ পর্যন্ত তা দীর্ঘ, ব্যয়বহুল ও রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নেয়। আজকের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই বলছেন সেই ইতিহাসের প্রতিধ্বনি যেন শোনা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বেও। Then you and I do have a difference. বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা এবং ইসরায়েলের সামরিক অভিযানকে প্রত্যক্ষ সমর্থন দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি জটিল ও সম্ভাব্য বিস্তৃত সংঘাতের পথে যুক্তরাষ্ট্রকে নিয়ে যাচ্ছেন। পর্যবেক্ষকদের ভাষায় আগের মতো দৃঢ় অবস্থান, আগ্রাসী কূটনীতি এবং আন্তর্জাতিক সংলাপের জায়গায় সামরিক পন্থার অগ্রাধিকার দেখা যাচ্ছে। I say it very simply, Iran can't have a nuclear weapon. উল্লেখ্য যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একসময় ইরাক যুদ্ধকে ভয়াবহ ভুল হিসেবে আখ্যা দিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলো অনেকের কাছেই সেই রণনীতির প্রতিচ্ছবি মনে হচ্ছে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েল উত্তেজনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কি সংঘাত প্রশমনের চেয়ে বিস্তারই ঘটাচ্ছে? সাম্প্রতিক CNN জরিপ বলছে মাত্র 16% মার্কিন নাগরিক ইরানের সামরিক হস্তক্ষেপকে সমর্থন করছেন। বিশ্লেষকদের ভাষায় এটি স্পষ্ট যে মার্কিন জনমতের বড় অংশ এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে না। প্রতিরক্ষা দপ্তরের কিছু কর্মকর্তার মতে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ইরানকে চাপের মুখে আনা যেতে পারে। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হতে পারে, যা কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশেষ করে যদি হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ে বা সাময়িকভাবে তা বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় রকমের বিঘ্ন ঘটতে পারে, যার প্রভাব পড়বে জ্বালানির দামে এবং সেই সাথে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও মন্দার ঝুঁকি বাড়বে।
এই প্রেক্ষাপটে সাবেক মার্কিন কূটনীতিক এবং আন্তর্জাতিক নীতি নির্ধারকেরা বলছেন বর্তমানে যুদ্ধ নয় বরং আলোচনার সময়। তাদের মতে এই মুহূর্তে কূটনৈতিক পথ অনুসন্ধান না করলে ভবিষ্যতে আরেকটি কঠিন ভুলের দায় যুক্তরাষ্ট্রকে নিতে হতে পারে। Therefore, you may have to fight, and maybe it'll end very quickly. জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে বর্তমান পরিস্থিতিতে সব পক্ষেরই দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সামরিক উত্তেজনা এড়িয়ে আইনি কাঠামোর ভেতরে থেকে সমাধানের পথ খোঁজা উচিত। তবে এখনো সুযোগ রয়েছে। সংলাপে ফেরা, আস্থা গড়ে তোলা এবং পারস্পরিক উত্তেজনা প্রশমনের মধ্য দিয়ে হয়তো এড়ানো সম্ভব আরেকটি অপ্রয়োজনীয় যুদ্ধ, এবং সেই পথে হয়তো রক্ষা পাবে যুক্তরাষ্ট্র। একই ভুল দ্বিতীয়বার না করার ইতিহাস গড়ার সুযোগ পাবে তারা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন উপদেষ্টা ডেভিড ফিলিপস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিপস বলেন, ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য 2 সপ্তাহ সময় রাখা হবে, কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই হামলার সিদ্ধান্ত নিয়েছেন। এতে 40,000-এরও বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা ফিলিপস, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, বুশ এবং ওবামা প্রশাসনে পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি গবেষক হিসেবে কর্মরত। তিনি ইরানি জাতীয়তাবাদের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, পারস্য জাতির সম্মানের গুরুত্বকে হালকাভাবে নেওয়া যাবে না। ইরান এখন কেবল ইসরায়েলের কাছ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকেও সরাসরি হামলার শিকার হয়েছে, ফলে তারা প্রতিশোধ নিতে চাইবেই। ফিলিপসের মতে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটি, লোহিত সাগর ও অন্যান্য কৌশলগত মার্কিন স্বার্থ। তিনি আরো বলেন, আমি মনে করি না এই হামলা একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটি কেবল শুরু। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার সূচনা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আকস্মিক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এমন এক সংঘাতে জড়াতে পারে যার পরিণতি বিশ্ব ব্যবস্থাকেও গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। এদিকে ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হামলাটিকে ঘিরে তার ঘনিষ্ঠ সহযোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। অনেকে এ পদক্ষেপকে সমর্থন করলেও বড় একটি অংশ আশঙ্কা করছে এটি যুক্তরাষ্ট্রকে আরও একটি দীর্ঘমেয়াদী ও অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে ফেলবে। আর শেষ পর্যন্ত এ পদক্ষেপ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরানের ওপর ইসরায়েল সরাসরি হামলা চালানোর পর থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক মিত্র প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কোনো দেশের সঙ্গে যুদ্ধে না জড়ানো, এবং এই পদক্ষেপ সেই অঙ্গীকারের সরাসরি লঙ্ঘন। ট্রাম্পের এ তৎপরতাকে অনেকে বেইমানি হিসেবে দেখছেন। এর আগে প্রেসিডেন্ট থাকার সময় থেকে মধ্যপ্রাচ্যের বিষয়ে একাধিক আগ্রাসী পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। কুখ্যাত ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ ছিল তার প্রশাসনের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত। সেই সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিনের পরিচালক কার্ট মিলস আল জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে বলেন, 2025 সালের জুন মাস যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের এক মোড় ঘোরানোর সময় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে ডানপন্থী রাজনীতির দৃষ্টিকোণ থেকে। সেই বিশেষ সম্পর্ক এখন শেষ।
এদিকে হামলা করছে ইসরায়েল, কিন্তু সাহায্য চাচ্ছে আমেরিকার কাছে। ট্রাম্পও নেতানিয়াহুকে মদদ দিয়েই যাচ্ছে। এর কারণ সহজ, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যাদের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা রয়েছে যে কোনো হুমকি মোকাবেলার এবং কার্যকর পদক্ষেপ নেয়ার। আবার আমেরিকার ভেতরেও ইসরায়েলের একটি শক্তিশালী লবিং গ্রুপ রয়েছে যারা নেতানিয়াহুর দাবিগুলোর পক্ষে জনমত তৈরি করে। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জটিল রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক তো আছেই। নেতানিয়াহুর কাছে এই কৌশলটি শুধু নিরাপত্তার বিষয় নয়, রাজনীতিরও বড় একটি অস্ত্র। নিজ দেশের জনগণের সামনে তিনি নিজেকে একজন নিরাপত্তার রক্ষক হিসেবে তুলে ধরতে চান। নেতানিয়াহুর বারবার যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ার পেছনে রয়েছে নিরাপত্তা, রাজনীতি ও কৌশলগত স্বার্থের একটি মিশ্র জটিলতা। অতীতের ইরাক প্রসঙ্গ হোক বা বর্তমানের ইরান, নেতানিয়াহুর কাছে পরমাণুর হুমকির সমাধান সবসময়ই থাকে আমেরিকার দিকেই চেয়ে থাকা। Swimmingly, we'll take a little time off. It's not. We're not looking for a ceasefire. We're looking for a total, complete victory. হরমুজ প্রণালী বন্ধ করে সারা বিশ্ব অচল করে দেওয়ার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে চূড়ান্ত অনুমোদন আসতে হবে। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ও বিপ্লবী গার্ডের কমান্ডার ইসমাইল কোসারি জানিয়েছেন যে প্রয়োজনে যে কোনো সময় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলীরেজা তাঙ্গসিরি সতর্ক করেছেন যে কয়েক ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করা সম্ভব। মার্কিন বিশ্লেষকের দাবি, হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আত্মহত্যার সমান হবে। ইরান নিজেই জ্বালানি আমদানির উপর নির্ভরশীল, বিশেষত পেট্রোলের জন্য। হরমুজ প্রণালী বন্ধ করলে তার নিজের অর্থনীতি শ্বাসরুদ্ধ হয়ে পড়বে। ইরানের তেল রপ্তানির একটি বড় অংশ এই প্রণালী দিয়েই যায়, তাই নিজের আয়ের পথ বন্ধ করা তার পক্ষে যুক্তিসঙ্গত নয়। চীন ইরানের বৃহত্তম তেল ক্রেতা এবং ব্যবসায়িক অংশীদার। ইরানের তেল রপ্তানির 90% চীনে যায়। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জ্বালানির 44% এশিয়ায়, বিশেষত চীন ও ভারতে পৌঁছায়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে ইরানে বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে, যা প্রণালী বন্ধে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে ইরানের উপর চাপ দিতে আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালী সুয়েজ খালের মতো নয় যে একটি জাহাজ আটকে দিলেই পুরো পথ বন্ধ হয়ে যাবে। প্রণালীটি প্রায় 30 থেকে 40 কিলোমিটার প্রশস্ত এবং ইরানের নিয়ন্ত্রণে রয়েছে শুধু উত্তর অংশ। দক্ষিণ অংশ ওমানের নিয়ন্ত্রণে। যে দেশ নৌ চলাচলের স্বাধীনতায় বিশ্বাসী। সম্পূর্ণ অবরোধের জন্য ইরানকে ওমানের সাথেও যুদ্ধ জড়াতে হবে, যা আরও জটিলতা সৃষ্টি করবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে আঞ্চলিক শত্রুতা আরও বৃদ্ধি পেতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান প্রণালী বন্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া দেখাবে। যুক্তরাষ্ট্র বাহরাইনের ৫ম নৌবহর দিয়ে বহু বছর ধরে এই প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, যে কোনো প্রকার প্রণালী অবরোধের বিরুদ্ধে তারা দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিশ্লেষকরা বলছেন, প্রণালীটি স্বল্প মেয়াদে বিঘ্নিত হলেও তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়বে এবং বিশ্বব্যাপী বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়বে। ২১ জুনের হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দাম 10% বেড়ে গেছে। ইরানের পার্লামেন্টের প্রস্তাব এখনও রাজনৈতিক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক চাপ ও মার্কিন হামলার জবাবে একটি কৌশলগত বার্তা, যা মূলত তেহরানের আলোচনার অবস্থান শক্তিশালী করতে পারে। তবে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হলে সেটি ইরানের জন্য আত্মঘাতী হয়ে উঠবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভয়াবহ মার্কিন হামলার পর আচরণের নাটকীয় পরিবর্তন এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগ্রাসী সুরে ইরানকে ধ্বংসের হুমকি দেওয়া এই নেতা এখন শান্তির কথা বলছেন, যুদ্ধবন্ধেরও ইঙ্গিত দিচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করেই এমন অবস্থান নিচ্ছেন নেতানিয়াহু। אנחנו התקרבנו עוד יותר להשלמת מטרותינו
রেকর্ড করা এক বিশেষ ভাষণে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোকে টার্গেট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক অভিযান চালিয়েছে তাতে ইরান ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুর ভাষায়, আমরা হুমকি সরিয়ে দিচ্ছি, আমরা এখন অপারেশনের শেষ প্রান্তে। যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ না হয় ততক্ষণ আমরা থামব না। তবে সেই সাথে তিনি এটাও স্পষ্ট করে বলেন, ইসরায়েল যুদ্ধকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করতে চায় না। লক্ষ্য পূরণ হলে যুদ্ধ বন্ধ হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি দাবি করেন, ইরান থেকে দুটি বড় ধরনের কৌশলগত হুমকি তৈরি হচ্ছিল। এক, গোপন পারমাণবিক কর্মসূচি এবং অন্যটি প্রতি মাসে 300টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা। এই দুই হুমকি এখন ধ্বংসের পথে। নেতানিয়াহু জানান, গত 10 দিনের অভিযানে ইরানের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক বা লঞ্চার ধ্বংস করা সম্ভব হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে থাকা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের হাতে 60% মাত্রায় সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপাদান। এদিকে তিনি নিশ্চিত করেছেন, এই সামরিক অভিযান শুরু হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছিল। ট্রাম্প এই পদক্ষেপকে সমর্থন দিয়েছেন এবং এটিকে সমগ্র সভ্যতার জন্য জরুরি উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করেছেন বলে দাবি নেতানিয়াহুর। নেতানিয়াহু গাজা নিয়েও মন্তব্য করেছেন। তার মতে, হামাসকে শক্তি যোগাচ্ছে ইরান। ইরান যদি দুর্বল হয়ে পড়ে তাহলে হামাসের অস্তিত্ব নড়বড়ে হয়ে যাবে। তিনি বলেন, এই অভিযান শুধু তেহরানের নয়, গাজার পরিস্থিতিতেও বড় পরিবর্তন আনবে। গাজায় যুদ্ধে যদিও বহুবার মধ্যস্থতার চেষ্টা হয়েছে, তবে কোনো কার্যকর চুক্তি হয়নি। ইসরায়েল বারবার বলে আসছে, হামাস আত্মসমর্পণ না করলে যুদ্ধ থামবে না। এখন ইসরায়েল কার্যত দুই ফ্রন্টে যুদ্ধ করছে, একদিকে ইরান, অন্যদিকে গাজা। নেতানিয়াহুর বক্তব্যে যুদ্ধের শেষ প্রান্তে প্রবেশ করার ঘোষণা থাকলেও বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা তার চেয়েও জটিল। কারণ ইরান এখনও তাদের প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো গোপন রেখেছে এবং এখনও তাদের মূল প্রতিক্রিয়া দেখা যায়নি। অনেকেই মনে করছেন, ইরান এই হামলার জবাবে কৌশলগত প্রতিশোধের পথ বেছে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যুদ্ধ শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ, পারমাণবিক কেন্দ্রে হামলা এবং গাজার পরিস্থিতি এই সংঘাতকে বিশ্বব্যাপী নিরাপত্তা প্রশ্নে রূপ দিচ্ছে। নেতানিয়াহুর ভাষণে থাকা শান্তির ইঙ্গিত আদৌ বাস্তব কিনা তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এটুকু স্পষ্ট, এই লড়াইয়ের ভবিষ্যৎ শুধু গোলা বারুদের মাধ্যমে নয়, কূটনৈতিক আলোচনায় নির্ধারিত হবে। Military on an operation the likes of which the world has not seen in many decades. ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, আনকারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। হামলা যে পক্ষ থেকে আসুক, তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে। সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হয়েছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। চলমান সংঘাত শুরুর পর এই প্রথম এরদোয়ান এমন কড়া বার্তা দিলেন।
এর আগে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা একেবারে বিনা উস্কানিতে চালানো আগ্রাসন। এর কোনো যৌক্তিকতা বা আইনি ভিত্তি নেই। পুতিন আরও বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহযোগিতা দিতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এমনটাই জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, বৈঠকে পুতিন আরাকচিকে বলেন, আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সংকটময় সময়ে আমাদের একসঙ্গে বসে চিন্তা করতে হবে কিভাবে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায়। পুতিনের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আরাকচি বলেন, রাশিয়া আজ ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এদিকে ইরান ইসরায়েলের এক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলায় উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। সিএনএন জানায়, দূতাবাসটি একটি সতর্কবার্তায় জানায়, সতর্কতা হিসাবে আমরা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেখানে আছেন সেখানেই অবস্থান করতে বলেছি। উল্লেখ্য, ওই বার্তায় এই নির্দেশনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ কিংবা হুমকির বিবরণ দেওয়া হয়নি। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এই সতর্কতা এসেছে এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র শনিবার মধ্যরাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করেছে। এমন আশঙ্কা থেকেই কাতারে এই সতর্কতা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও গত সপ্তাহে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কূটনীতিক ও নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছিল। কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র। দেশটিতে অবস্থিত আল উদেইদ এয়ারবেস হল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি। এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক বিমান অভিযান এবং নিরাপত্তা তৎপরতার বড় একটি অংশ পরিচালনা করে থাকে। প্রসঙ্গত 2023 সালে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিতে তাদের সামরিক উপস্থিতি আরও 10 বছরের জন্য বাড়ানোর গোপন চুক্তি করে কাতারের সঙ্গে। একই সঙ্গে 1992 সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও সংশোধন করা হয়, যা পারস্পরিক নিরাপত্তা সম্পর্ককে আরও দৃঢ় করে।
বিশ্লেষকরা মনে করছেন এই সতর্কতা কেবল একটি প্রোটোকলগত সিদ্ধান্ত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার একটি সরাসরি প্রতিফলন। যদিও কাতারে এখনও কোনো সরাসরি হামলার শঙ্কা দেখা দেয়নি, তবে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো একটি উচ্চপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা কেবল কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নয়, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের বিস্তারের পূর্বাভাস হিসাবেও বিবেচিত হচ্ছে।